হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের বইয়ের পৃষ্ঠা 111-তে যে 1 থেকে 4 পর্যন্ত 4টা সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করব। তাহলে শুরু করা যাক। আমরা আমাদের 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তো এটা আমাদেরকে ছবির মাধ্যমে সমাধান করতে হবে। আমরা যদি প্রথম ছবিটা দেখি, যে এখানে 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ প্রথম কেজি, দ্বিতীয় কেজি, তৃতীয় কেজি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম কেজি, অর্থাৎ 7 কেজি আলাদাভাবে দেখানো হয়েছে এবং তাদের মোট দাম হচ্ছে 280 টাকা, সেটা দেখানো হয়েছে এবং একই সাথে লেখা হয়েছে নিচে যে 7 কেজি চালের দাম 280 টাকা। তো এবার আমরা 1 কেজি চালের দাম কত সেটা বের করে দেখাবো ছবির মাধ্যমে। তো আমরা যদি দ্বিতীয় ছবিটা দেখি, যে প্রথম ছবির মতো করে ভাগ করে দেখানো হয়েছে, তবে এখানে হচ্ছে টাকা 280 টাকার বদলে এটাকে 7 দিয়ে ভাগ করে যত হয় প্রত্যেকটা কেজির সাথে তত টাকা দেখানো হয়েছে। যেমন আমরা 280 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 1 কেজি চালের দাম পাবো, এবং 1 কেজি চালের দাম হচ্ছে 280 ভাগ 7 সমান 40 টাকা। এর জন্য প্রতিটা কেজিতে চালের দাম 40 টাকা দেখানো হয়েছে। এবার তৃতীয় চিত্রতে যদি আসি, তাহলে আমাদেরকে বের করতে হবে 15 কেজি চালের দাম। তো আমরা জানি 40 টাকা করে যদি 7 কেজি হয়, তাহলে 280 কে ভাগ করে 7 কেজি পর্যন্ত প্রত্যেকটার জন্য 40 টাকা পাওয়া যায়। তাহলে এরকম আমি 40 টাকা যদি 15টা নিই, তাহলে 15 কেজি চালের দাম পাবো, এবং 15টা 40 যদি যোগ করি বা 15-র সাথে 40 কে গুণ করি, তাহলে 15 কেজি চালের দাম পেয়ে যাব। তো ওটাকে যদি আমরা এভাবে লিখি যে 15 কেজি চালের দাম 40 গুণন 15 সমান সমান 600 টাকা, তাহলে এটাকে যদি আমরা এভাবে দেখাতে চাই, তাহলে এবার আমরা যদি তৃতীয় চিত্র দেখি, তাহলে 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে 15তম কেজি পর্যন্ত 15টা 40 কে যদি আমরা যোগ করি বা 40 কে যদি 15 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 600 টাকা। তো নিচে আমরা লিখে দেব 15 কেজি চালের দাম 40 গুণন 15 সমান সমান 600 টাকা। তো এখানে বিভিন্ন কালার দিয়ে বোঝানো হয়েছে প্রত্যেকটা কেজি আলাদা আলাদা, এবং মাঝখানে যে ডট চিহ্ন দেওয়া আছে দুইটা কলামে, সেগুলো দ্বারা বোঝানো হচ্ছে চতুর্থ থেকে 12 পর্যন্ত যে কলামগুলো সেগুলো রয়েছে, অর্থাৎ চতুর্থ কেজি থেকে 12তম কেজি পর্যন্ত সবগুলো তথ্য এখানে রয়েছে। এভাবে আমরা 1 নাম্বার সমাধান করতে পারি। এবার আমরা 2 নম্বরে যদি যাই, 2 নম্বরের প্রশ্ন আছে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুত আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জন ছাত্রের কতদিন চলবে? তাহলে আমরা যদি প্রথম অংশটার জন্য একটা ছবি তৈরি করি, অর্থাৎ 50 জন ছাত্রের যে 15 দিনের খাদ্য মজুত আছে এটার জন্য যদি আমরা একটা ছবি আঁকি, তাহলে ছবিটা এমন হবে, যেখানে প্রথম ছাত্রর দিন 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে দিন 15 পর্যন্ত একটা সারিতে দেয়া আছে, অর্থাৎ প্রথম ছাত্রের 15 দিন পর্যন্ত খাদ্যের তথ্যটা প্রথম সারিতে দেয়া আছে, যেখানে মাঝখানে দিন 4 থেকে শুরু করে দিন 12 পর্যন্ত তথ্যগুলো এই ডট ডট চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে 3টা কলামে। তাহলে দ্বিতীয় সারিতে দ্বিতীয় ছাত্রের জন্য দিন 1 থেকে দিন 15 পর্যন্ত খাদ্যের মজুদ দেখানো হয়েছে এভাবে তৃতীয় সারিতে তৃতীয় ছাত্রের জন্য, আর চতুর্থ সারি থেকে ষষ্ঠ সারি পর্যন্ত 3টা সারিতে বোঝানো হয়েছে যে চতুর্থ ছাত্র থেকে শুরু করে 47তম ছাত্র পর্যন্ত, অর্থাৎ এই 45টা ছাত্রের তথ্য এখানে দেয়া আছে এই 3টা সারিতে ডট ডট চিহ্নের মাধ্যমে। তারপর শেষের 3টা সারি দেখানো হয়েছে, যেখানে 48, 49 এবং 50তম ছাত্রের তথ্য দেয়া আছে, যেখানে দিন 1 থেকে শুরু করে দিন 15 পর্যন্ত, এবং প্রত্যেকটা সারির মধ্যেই দিন 4 থেকে শুরু করে দিন 12 পর্যন্ত তথ্যগুলো ডট ডট চিহ্নের মাধ্যমে 3টা কলামে দেখানো হয়েছে। এভাবে এই চিত্রের জন্য যদি লেখাটা আমরা নিচে লিখি, একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের, অর্থাৎ আমরা প্রথম ছাত্র থেকে শুরু করে 50 জন ছাত্র দেখিয়েছি যাদের খাদ্য মজুদ দেখানো হয়েছে দিন 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে দিন 15 পর্যন্ত। এবার 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় চিত্রের মধ্যে যদি আসি, যেখানে একজন ছাত্রের খাদ্য মজুদ আছে কত দিনের সেটা বের করা হয়েছে। নিচে লেখা হয়েছে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের, একজন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 গুণন 50 সমান সমান 750 দিনের। তাহলে এই তথ্যটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে আমরা প্রত্যেকটার জন্য
প্রথম ছাত্রর কথাই লিখবো, অর্থাৎ প্রথম ছাত্র দ্বারা একজন ছাত্রকে বোঝানো হয়েছে, যেখানে প্রত্যেকটা সারিতে দিন 1 থেকে শুরু করে 15 পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা সারিতে 15 দিনের মজুত করা খাদ্য বোঝানো হয়েছে। তাহলে দ্বিতীয় সারিতে 16 থেকে শুরু করে 30 পর্যন্ত, তেমনি তৃতীয় সারি হবে 31 থেকে শুরু করে 45 পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা সারি হচ্ছে 15টা দিনের খাদ্য মজুত আছে বোঝানো হয়েছে। যেখানে মাঝখানে যে কলামটা ডট ডট চিহ্ন দেওয়া সেটা দিয়ে বোঝানো হয়েছে দিন 4 থেকে শুরু করে দিন 12 পর্যন্ত তথ্যগুলো এখানে আছে। একইভাবে মাঝখানে 3টা সারিতে ডট দেয়া আছে এবং এই 3টা সারি দিয়ে বোঝানো হয়েছে দিন 46 থেকে শুরু করে দিন 705 পর্যন্ত তথ্যগুলো এই 3টা সারিতে আছে। অর্থাৎ আমাদের তৃতীয় সারি শেষ হয়েছে দিন 45-এ, আর আমাদের যে শেষের 3টা সারি শুরু হয়েছে 706 থেকে। তাহলে আমরা 31 থেকে 45 থেকে শুরু করে 705 পর্যন্ত যে তথ্যগুলো সেগুলো এই 3টা সারিতে ডট ডট চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে। তাহলে মাঝখানে যে কলামটা দেয়া আছে ডট ডট চিহ্ন, সেখানে দিন 4 থেকে শুরু করে দিন 12 পর্যন্ত তথ্যগুলো বোঝানো হয়েছে। তো প্রত্যেকটা সারির জন্য এই কলাম একই সংখ্যক রাখা হয়েছে। যেমন এখানে দিন 3-এর পরে 13, তাহলে মাঝখানে 4 থেকে 12 পর্যন্ত হাইড করা হয়েছে। একইভাবে 18 দিন এবং এখানে হচ্ছে দিন 28, তাহলে এখানে যেমন 10টা, তো এখানেও 10টা কলাম হাইড করা হয়েছে। তেমনি 33 থেকে 43 অর্থাৎ 10টা হাইড করা হয়েছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে একই সংখ্যা বলবৎ আছে। আবার আমি যদি এখানে চিন্তা করি যে 750 যখন হয় তখন 750 থেকে পর্যায়ক্রমে 15 পর্যন্ত যদি আমি পিছনে যাই তাহলে 735 হবে, আবার 15 পিছনে গেলে 720 হবে। তো এইভাবে প্রত্যেকটার জন্য 15টা দিনের খাদ্য মজুত আছে সেটা বোঝানো হয়েছে এক একটা সারিতে। তো শেষের 3টা সারি 750 থেকে 15 বিয়োগ করার মাধ্যমে আমরা বের করেছি, আর প্রথম 3টা সারি হচ্ছে 15-র সাথে 15 যোগ করে এবং আবার 15 যোগ করে আমরা বের করেছি। এভাবে আমরা একজন ছাত্রের জন্য খাদ্য মজুত যে 750 দিনে সেটা চিত্রের মাধ্যমে বোঝাতে পারি। এবার 2 নং প্রশ্নের তৃতীয় যে চিত্র সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে তৃতীয় চিত্রের মধ্যে প্রত্যেকটা সারিতে এক একজন ছাত্রের দিন 1 থেকে শুরু করে দিন 30 পর্যন্ত তথ্য দেয়া আছে। তো 30 পর্যন্ত এই জন্য যে একজন ছাত্রের খাদ্য মজুত আছে 750 দিনের, তাহলে 25 জন ছাত্রের খাদ্য মজুত আছে 750-কে 25 দিয়ে ভাগ করলে আমরা পাই 30 দিনের। এজন্য প্রত্যেকটা সারিতে এক একজন ছাত্র 30 দিনের মজুত করা খাদ্য এখানে বোঝানো হয়েছে। তো মাঝখানে 3টা কলাম ডট ডট চিহ্নের দ্বারা বোঝানো হয়েছে দিন 4 থেকে শুরু করে দিন 27 পর্যন্ত। এই কলামগুলো ডট ডট চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ছাত্রের জন্য দিন 1, দিন 2 এবং দিন 3, 3টা কলামে 3 দিন দেখানো হয়েছে এবং শেষের 3টা দিন দেখানো হয়েছে 28তম দিন, 29তম দিন এবং 30তম দিন। তাহলে দিন 4 থেকে শুরু করে দিন 27 পর্যন্ত যে 25টা তথ্য আছে সেগুলো এখানে হাইড করা হয়েছে। 25টা না, এখানে 24টা তথ্য হাইড করা হয়েছে। আর প্রত্যেকটা কলামের মধ্যে মাঝখানে 3টা সারিতে ডট চিহ্ন দেয়া আছে। প্রত্যেকটা কলামের মধ্যে এই মাঝখানে 3টা সারি দিয়ে বোঝানো হয়েছে যে চতুর্থ ছাত্র থেকে শুরু করে 22তম ছাত্র, অর্থাৎ এই 19টা ছাত্রের তথ্য এই 3টা সারিতে ডট চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে। তো প্রত্যেকটা কলামেই এই 3টা সারিতে 19টা করে ছাত্রকেই হাইড করা হয়েছে। তাহলে তৃতীয় সারিতে তৃতীয় ছাত্রের জন্য তথ্য দিন 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে দিন 30 পর্যন্ত দেওয়া আছে। তেমনি 3টা সারি ডট চিহ্নের মাধ্যমে 22তম ছাত্র পর্যন্ত বোঝানো হয়েছে, তারপর আবার 23তম ছাত্র, 24তম এবং 25তম, অর্থাৎ শেষের 3টা সারি দ্বারা শেষের 3টা ছাত্রের তথ্য দেয়া আছে, প্রত্যেকটাই দিন 1 থেকে শুরু করে দিন 30 পর্যন্ত। তো এভাবে 2 নং প্রশ্নের তৃতীয় চিত্রের মাধ্যমে আমরা 25 জন ছাত্রের মজুত করা খাদ্য যে 30 দিনে সেটা আমরা বোঝাতে পারি। তাহলে 2 নং প্রশ্নের জন্য যে 3টা চিত্র আমরা এঁকেছি, এই 3টা চিত্র যদি আমরা পাশাপাশি দেখাই ছবির মাধ্যমে তাহলে এই 3টা এমন দেখাবে। এবার আমরা 3 নম্বর প্রশ্ন যদি দেখি, এখানে বলা আছে যে শফিক দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 10 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করবে। যেহেতু সে প্রতিদিন 10 ঘন্টা করেই হাঁটে, তাহলে 10 ঘন্টাকে আমরা অমিট রাখতে পারি, অর্থাৎ 10 ঘন্টাকে আমরা বিবেচনার মধ্যে আনবো না। আমরা শুধু একদিনে
অর্থাৎ 12 দিনে 380 কিলোমিটার অতিক্রম করে, তাহলে 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে, তেমনি 360 কিলোমিটার অতিক্রম করবে কয় দিনে সেটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথম চিত্রের মধ্যে যদি আমি আসি, তাহলে প্রথম চিত্রের মধ্যে বোঝানো হয়েছে যে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে, সেই তথ্যটা এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। তো দিন 1 থেকে শুরু করে 12 পর্যন্ত পর্যায়ক্রমে দেখানো হয়েছে এবং নিচে দেওয়া হয়েছে যে 12 দিনের জন্য অতিক্রান্ত পথ হচ্ছে 480 কিলোমিটার। তো এটা নিচে লিখে দেওয়া হয়েছে। পরের চিত্রের মধ্যে যদি আসি, তাহলে দিন 1 থেকে শুরু করে দিন 12 পর্যন্ত প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কত কিলোমিটার সেটা বের করে দেখানো হয়েছে। তো এটা লেখা হয়েছে 12 দিন অতিক্রম করে 480 কিলোমিটার, তাহলে একদিন অতিক্রম করবে, 480 কে 12 দিয়ে ভাগ করলে 40 কিলোমিটার বের হবে। ফলে প্রত্যেকটা দিনের জন্য 40 কিলোমিটার দেখানো হয়েছে আলাদা আলাদা করে। তারপরের অংশে যদি আমি আসি, তাহলে এরকম একদিনে যদি 40 কিলোমিটার হয়, তাহলে 360 কিলোমিটার যেতে কত দিন লাগবে সেটা যদি আমরা বের করি, তাহলে এরকম হবে 40 কিলোমিটার অতিক্রম করে একদিনে 360 কিলোমিটার অতিক্রম করবে, 360 কে 40 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব 9 দিনে। তো এই জন্য তৃতীয় চিত্রের মধ্যে দিন 1 থেকে শুরু করে দিন 9 পর্যন্ত দেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে যে 9 দিনে অতিক্রান্ত পথ হচ্ছে 360 কিলোমিটার। এভাবে তিনটা চিত্রের মাধ্যমে আমরা তৃতীয় প্রশ্নের উত্তর দেখাতে পারি। এবার আমরা যদি 4 নম্বর প্রশ্নে আসি, 4 নম্বরে দেওয়া আছে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে। তো আমরা যদি 4 নম্বরকে তিনটা পর্যায়ক্রমিক চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে প্রথম চিত্রের তথ্যটা এরকম হবে যে 6 জন লোক একটি জমির ফসল কাটে 28 দিনে। তাহলে প্রথম চিত্রে প্রত্যেকটা কলাম দ্বারা এক একজন লোকের দিন 1 থেকে শুরু করে দিন 28 পর্যন্ত যে ফসল কাটতে পারে সেটা বোঝানো হয়েছে। যেমন প্রথম লোকের জন্য প্রথম যে কলামটা, প্রথম লোকের দিন 1 থেকে শুরু করে দিন 2, দিন 3, এভাবে তিনটা সারিতে তিনটা দিন দেখানো হয়েছে এবং দিন 4 থেকে শুরু করে দিন 25 পর্যন্ত চারটা সারিকে হাইড করা হয়েছে এই ডট ডট চিহ্নের মাধ্যমে, দুইটা সারি দ্বারা। এবং শেষের তিনটা সারি দেখানো হয়েছে যেখানে দিন 26, দিন 27 এবং দিন 28 বোঝানো হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কলামে এক একজন লোকের দিন 1 থেকে দিন 28 পর্যন্ত যে ফসল কাটতে পারে সেটা তথ্য বোঝানো হয়েছে। তেমনি দ্বিতীয় কলামে দ্বিতীয় লোকের জন্য দিন 1 থেকে শুরু করে দিন 28 পর্যন্ত তথ্যগুলো বোঝানো হয়েছে। এভাবে তৃতীয় কলাম, চতুর্থ কলাম, পঞ্চম কলাম এবং ষষ্ঠ কলামের জন্য যথাক্রমে তৃতীয় লোক, চতুর্থ লোক, পঞ্চম লোক এবং ষষ্ঠ লোকের তথ্যগুলো বোঝানো হয়েছে। এবার আমরা দ্বিতীয় চিত্রের মধ্যে যদি যাই, দ্বিতীয় চিত্রের মধ্যে একজন লোকের কাজ করতে, ফসল কাটতে কতদিন লাগে সেটা দেখানো হয়েছে। তো 6 জন লোক একটি জমির ফসল কাটে 28 দিনে, একজন লোকের একটি জমির ফসল কাটা 28 গুণন 6 সমান সমান 168 দিনে। তাহলে 1 থেকে শুরু করে 168 পর্যন্ত দিন বোঝানো হয়েছে। তাহলে একজন লোকের 6টা কলামই বোঝানো দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকটা কলামের দিন 1 থেকে শুরু করে 28 পর্যন্ত হয়। তাহলে দ্বিতীয় কলামও আবার 29 থেকে শুরু করে 28 দুগুণে 56 পর্যন্ত হবে, অর্থাৎ প্রত্যেকটা কলামে 28টা দিন বোঝানো হয়েছে। এভাবে 6টা দিনে 6টা কলামে 6 × 28 168 দিন পর্যন্ত বোঝানো হয়েছে। এখানে খেয়াল রাখার বিষয় যে মাঝখানে যে তিনটা সারি ডট চিহ্নের মাধ্যমে দিন 4 থেকে শুরু করে দিন 25 পর্যন্ত তথ্যগুলো হাইড করা হয়েছে। তো প্রত্যেকটা কলামেই এই তথ্য সমান সংখ্যক রাখা হয়েছে। তো দিন 3 থেকে দিন 26-এর মাঝখানে দিন 4 থেকে শুরু করে দিন 25 পর্যন্ত 22টা সারি হাইড করা হয়েছে ডট চিহ্নের মাধ্যমে। তো প্রত্যেকটা কলামে 22টা করে রাখা হয়েছে। যেমন 31 থেকে 54 পর্যন্ত আমি যদি দেখি যে এই পাশে প্রথম তিনটা সারি এবং শেষে তিনটা সারি, অর্থাৎ 6টা সারি দেয়া আছে, তাহলে 28টা সারি যদি প্রত্যেকটা কলামে করতে হয় তাহলে আরো 22টা সারি হাইড করা হয়েছে। এবার আমরা যদি 4 নম্বর প্রশ্নের তৃতীয় চিত্র খেয়াল করি, তাহলে এখানে দেয়া আছে একজন লোক একটি জমির ফসল কাটে 168 দিনে, তাহলে 24 জন লোক ওই জমির ফসল কাটবে 168 ভাগ 24 সমান সমান 7 দিনে। আমাদের প্রত্যেকটা কলামের মধ্যে দিন 1 থেকে শুরু করে দিন 7 পর্যন্ত 7 দিনের
তথ্য দেয়া আছে। এবং এভাবে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম এভাবে যেতে যেতে 24তম কলাম পর্যন্ত দিন 1 থেকে দিন 7 পর্যন্ত 7 দিনের তথ্য দেয়া আছে। আর মাঝখানে দুইটা কলামে চতুর্থ লোক থেকে শুরু করে 21তম লোক পর্যন্ত তথ্যগুলো হাইড করা হয়েছে এবং এগুলো ডট চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে যে এখানেই তথ্যগুলো আছে। তাহলে 24 জন লোক যে একটি জমির ফসল কাটে 7 দিনে, সেটা আমরা এই চিত্রের মাধ্যমে বোঝাতে পারি। তাহলে 4 নাম্বার প্রশ্নটা যদি আমরা 3টা চিত্রের মাধ্যমে পাশাপাশি রেখে দেখি তাহলে এরকম দেখাবে। তো আজকের সেশন এটুকুই। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।